বন্ধুরা, আজ আমি আলোচনা করব পিআর পদ্ধতি কি এবং এই পদ্ধতি কেন আজ বাংলাদেশে জোর বিতর্কের সৃষ্টি করেছে। পিআর পদ্ধতি হলো একটি নির্বাচনী পদ্ধতি যেখানে সংসদে আসন বন্টন হয় দলগুলো যে শতাংশ ভোট পায় তার আনুপাতিক ভিত্তিতে। যেমন যদি কোনো দল 30% ভোট পায় তবে সংসদে তারা প্রায় 30% আসন পাবে। এতে ছোট ছোট দলগুলির সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ বাড়ে। বর্তমানে বাংলাদেশে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এফপিটিপি পদ্ধতি চালু আছে, অর্থাৎ প্রতিটি আসনে যে প্রার্থী সর্বাধিক ভোট পায় সে জিতে যায়, ইভেন যদি 35% বা 40% ভোট পায় তবুও। এতে অনেক সময় দেখা যায় একটি দল মোট ভোটের অর্ধেকের কম পেয়েও সংসদে 2/3 আসন দখল করতে সক্ষম হয়। উদাহরণস্বরূপ 2018 সালের নির্বাচনে আওয়ামী লীগ মোট ভোটের প্রায় 50% মতো পেলেও সংসদে 90%-এর বেশি আসন দখল করতে সক্ষম হয়। এখন দেখা যাক যে এই পদ্ধতি নিয়ে বিতর্কের কারণগুলো কি। প্রথম কারণ হলো রাজনৈতিক অস্থিতিশীলতা। পিআর পদ্ধতিতে কোনো একটি দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা কঠিন। এর ফলে প্রায়শই জোট সরকার গঠন করতে হয়। বাংলাদেশের মতো দেশে যেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিশ্বাস ও বিভাজন প্রবল, সেখানে জোট সরকার দুর্বল হতে পারে এবং রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়াতে পারে। উদাহরণস্বরূপ মধ্যপ্রাচ্যে বা ইউরোপের কিছু দেশে এই পদ্ধতিতে জোট সরকার প্রায়ই ভেঙে যায়, যা সরকার পরিচালনায় সংকট তৈরি করে। ২ নম্বর কারণ হচ্ছে সংখ্যালঘু বা ক্ষুদ্র দলের প্রভাব বৃদ্ধি। পিআর পদ্ধতির একটি প্রধান সুবিধা হলো এটি ক্ষুদ্র দল বা সংখ্যালঘুদের সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করে। তবে বাংলাদেশে এর বিরোধীরা মনে করেন এর ফলে অনেক ছোট ছোট দল গঠিত হবে যারা নিজেদের সংকীর্ণ স্বার্থ নিয়ে কাজ করবে। এতে জাতীয় রাজনীতিতে বিভাজন বাড়তে পারে এবং বৃহত্তর জনস্বার্থ উপেক্ষা হতে পারে। ৩ নম্বর কারণ হলো ভোটা ও প্রতিনিধি সম্পর্ক নিয়ে। পিআর পদ্ধতিতে ভোটাররা সরাসরি কোনো নির্দিষ্ট প্রার্থীকে ভোট দেয় না, বরং দলের একটি তালিকা থেকে প্রতিনিধি নির্বাচিত হয়। এর ফলে নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে তার এলাকার জনগণের সরাসরি সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। একজন ভোটার তার নির্বাচিত প্রতিনিধিকে জবাবদিহিতার জন্য সরাসরি চাপ দিতে পারে না। এর বিপরীতে বর্তমানে এফপিটিপি পদ্ধতিতে ভোটাররা সরাসরি তাদের নির্বাচিত প্রতিনিধিদের কাছে এলাকার উন্নয়নের জন্য দাবি জানাতে পারে। ৪ নম্বর কারণ হচ্ছে নির্বাচনী ব্যয় ও প্রক্রিয়া। পিআর পদ্ধতির নির্বাচন বর্তমান পদ্ধতির চেয়ে অনেক বেশি জটিল হতে পারে। এখানে ভোটারদেরকে কেবল দলের প্রতীক নয়, বরং দলের প্রার্থীর তালিকাও বিবেচনায় আনতে হবে। এটি একটি নতুন পদ্ধতি হওয়ায় ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এবং নির্বাচন কমিশনকে নতুন করে অনেক প্রস্তুতি নিতে হবে, যা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। পিআর পদ্ধতির প্রধান উদাহরণ হলো জার্মানি বা নিউজিল্যান্ডের মতো দেশ। এই দেশগুলোতে পিআর পদ্ধতির মাধ্যমে বিভিন্ন দল সংসদে প্রতিনিধিত্ব করে, যা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে স্থিতিশীলতা ও অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব নিশ্চিত করে। আবার ইসরায়েল ও নেপালে এই পদ্ধতি ততটা সফল নয়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বিরোধীরা যুক্তি দেন যে এই পদ্ধতি আমাদের রাজনৈতিক সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। উদাহরণ হিসেবে যদি বাংলাদেশে পিআর পদ্ধতি চালু হয়, তাহলে কোনো দল যদি 30% ভোট পায় তবে তারা সংসদেও প্রায় 30% আসন পাবে। বর্তমান পদ্ধতিতে কোনো দল 30% ভোট পেয়েও যদি বেশিরভাগ আসনে সামান্য ব্যবধানে জয়ী হয়, তাহলে তারা সংখ্যাগরিষ্ঠ আসন পেতে পারে। এটাই পিআর পদ্ধতি এবং বর্তমান পদ্ধতির মধ্যে মূল পার্থক্য।